কাছে আলোচনা করছে রাদারফোর্ডের মডেল। আজকে আমরা আলোচনা করব বোর মডেল। বোর মডেল কি বলা ছিল? বোর মডেল, বোর মডেল এই মডেলটা হচ্ছে 1913 সালে। বোর মডেলটা করা হয় 1913 সালে। রাদারফোর্ড মডেলে কিছু ত্রুটি দেখা দিয়েছিল, সেই মডেলগুলো আমরা হচ্ছে 1913 সালে বোর সেটা কি করে সংশোধন করে। তিনি বলছিল রাদারফোর্ডে যেটা বলা ছিল যে পরমাণুর কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা ঘুরে, এদেরকে বলা হচ্ছে শক্তি স্তর। এদেরকে বলা হয় শক্তি স্তর। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা ঘুরে, এদেরকে বলা হচ্ছে শক্তি স্তর। বোর মডেল কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। এর প্রথম স্বীকার্য ছিল শক্তি স্তর সম্পর্কে ধারণা। বোর মডেল কি বলছিল যে নিউক্লিয়াসকে, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, 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 নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো যে পথে ঘুরে, এদেরকে বলা হচ্ছে শক্তি স্তর বা হচ্ছে কক্ষপথ। এই শক্তি স্তরকে এম দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? এম দ্বারা। 1 2 3 4 এটাও হইতে পারে, অথবা কে এল এম এন দ্বারা প্রকাশ করা হতে পারে। শক্তি স্তর সমূহকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন একটি স্বাভাবিক সংখ্যা। প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্দিষ্ট। কতটা ইলেকট্রন ধারণ ক্ষমতা? 2n স্কয়ার। প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কয়ার। প্রত্যেক শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কত? 2n স্কয়ার। তাহলে n এর মানটা যদি 1 হয়, n ইকুয়াল টু 1 হলে এটার মান কত হবে? প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? দুইটা। n ইকুয়াল টু যদি 2 হয়, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 8টা। n ইকুয়াল টু 3 হলে তৃতীয় শক্তি স্তরে 18টা। n ইকুয়াল টু যদি 4 হয় তাহলে 32টা। আমাদের এই পর্যন্তই আলোচনা আছে যতটা শক্তি স্তর। যদি পঞ্চম শক্তি স্তর হয়, পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 32টা। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো যে পথে ঘুরে, এদেরকে বলা হচ্ছে শক্তি স্তর। শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মানটা 1 2 3 4। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা, চতুর্থ শক্তি স্তরে 32। যদি বলে প্রত্যেকটা শক্তির সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাহলে কিন্তু হবে 2n স্কয়ার। তাহলে এই দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। যেমন ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, যেমন হাইড্রোজেন 1 নম্বর মৌল, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হবে কত? 1। আচ্ছা, এরপরে যদি আমি করি কার্বন 6, তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 4টা। এরপরে যদি আমি করি অক্সিজেন 8, তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 6টা। এরপরে যদি আমি করি সোডিয়াম 11, 2টা, 8টা, একটা। এরকম ভাবে আমরা যদি ক্লোরিন পর্যন্ত করি, ক্লোরিন হচ্ছে কত? 17, তাহলে কত হবে? 2 8 7। আচ্ছা, এরপরে যদি আমি করি পটাশিয়াম 19, আমরা বলবো 1 থেকে 8 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করলেই হবে। এখন কথা হচ্ছে এইখানে কথাটা, যে প্রথম শক্তি স্তর তো 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা। তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রনের মধ্যে 9টা না হয় এখানে, 8টা হয় এখানে। এটার একটু ব্যাখ্যা আছে, তোমাদের আমার ইউটিউব লিংক দেওয়া থাকবে, ইউটিউবে এই ক্লাসটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, এরপরে ক্যালসিয়ামে ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত? 20। তাহলে ক্যালসিয়াম কত হবে? 2 8 8 2। এইগুলো হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস। 1 থেকে 20 পর্যন্ত মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস এই নিয়মে আমরা করতে পারবো। তোমাদের 1 থেকে 20 করলেই এনাফ। বৃত্তি পরীক্ষা তোমাদের জন্য শুভকামনা থাকলো। খুব ভালো করে পড়বে এই অধ্যায়গুলো, কারণ এই অধ্যায়গুলোতে মার্ক তোলাটাও যেমন সহজ এবং পড়াটাও মনে রাখাটাও খুব সহজ। এই হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। এখন যদি আমরা বলি, এখানে একটা জিনিস আছে, যেমন দেখো সোডিয়াম, আমাদের পর্যায় সারণীতে 18 নং গ্রুপের যে মৌলগুলা, এই মৌলগুলা নিষ্ক্রিয়। এই মৌলগুলার ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে বহিস্থ শক্তি স্তরটা 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন বলে একটা জিনিস। ক্যাটায়ন হচ্ছে মূলত ধাতু সমূহ ক্যাটায়ন হয়, এরা ইলেকট্রন ত্যাগ করে। যেমন হাইড্রোজেনের বহিস্তরে একটা ইলেকট্রন আছে, যদি এরকম হয় সোডিয়াম প্লাস, এটার অর্থ কি?
আমি যদি বলি এই যৌগে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা কত, যদি সোডিয়াম প্লাস হয় তার মানে একটা এই যে প্রোটন সংখ্যা এটার 11ই হবে, কিন্তু ইলেকট্রন সংখ্যাও 11ই হওয়ার কথা, প্লাস থাকার কারণে একটা ইলেকট্রন কি হবে, কম হবে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, বোঝা যায়। যদি এই মৌলটার যেমন প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান এবং আকারটাও সমান, আর এইটাতে প্রোটন সংখ্যা 11 কিন্তু ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত, 10, কারণ প্লাস থাকতে একটা ইলেকট্রন কি হবে, কম, তাহলে 2 8। যদি আমরা দুইটা ডায়াগ্রাম চিত্র দেখি, এই যে হচ্ছে নিউক্লিয়াস প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে সোডিয়াম। আচ্ছা, যদি আমি আবার আট করি সোডিয়াম প্লাস, সরি, এখানে আরেকটা শক্তি স্তর হবে, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা, 8টা, 10টা, আর পরের শক্তি স্তরে একটা, তাহলে কয়টা হলো, 11টা। আর যদি সোডিয়াম প্লাস দেই, তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, আর দ্বিতীয় শক্তি স্তরে হবে কয়টা, 8টা। সোডিয়াম প্লাস, তার মানে একটা ইলেকট্রন কমছে, এটাতে শক্তি স্তর আছে 3টা, এটাতে শক্তি স্তর আছে কয়টা, 2টা, তাহলে এটার আকারটা ছোট, এটার আকারটা কি হবে, বড় হবে। এরকম আমাদের ডায়াগ্রাম দিয়ে বলে কোনটি প্লাস থাকলে ইলেকট্রন সংখ্যা কমবে আর মাইনাস থাকলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে বাড়বে। কেন এরা প্লাস মাইনাস হয়? এরা অষ্টক পূরণ করার জন্য, অর্থাৎ বহিস্তরটা 8টা এইরকম ইলেকট্রন বিন্যাস করার জন্য এরা কি অষ্টকটা কি করে, পূরণ করে। যেমন আমি যদি ক্লোরিনটা দেখি, যেমন ক্লোরিন, ক্লোরিন 2 8 7, তাহলে এখানেও 8টা ইলেকট্রন হওয়ার কথা, তাহলে 8টা ইলেকট্রন করতে হলে এখানে কি হবে, মাইনাস, তো 2 8 8, এই যে। আচ্ছা, তাহলে এই যে ধনাত্মক চার্জযুক্ত, এটা হলো ধনাত্মক, একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে, ধনাত্মক, এটাকে বলা হচ্ছে ক্যাটায়ন। ধনাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন। আর এই যে এখানে কি ঋণাত্মক, একটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে, এই ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হচ্ছে অ্যানায়ন। ধনাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হচ্ছে ক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হচ্ছে অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে কি বন্ধন গঠন করে, আয়নিক যৌগ গঠন করে। তো ইনশাআল্লাহ আমাদের এতদূর পর্যন্ত আসবে না, আমাদের ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন ত্যাগ করা গ্রহণ করা, তুমি সবচেয়ে বড় একবার গ্রুপ 1 অথবা 1 থেকে 10 পর্যন্ত যদি মৌলগুলো হয়, তাহলে আমি খুব সহজে বলি 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলা, লিথিয়াম, সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা কি করবে, প্লাস, এরা কি হবে, প্লাস, এরা একটা করে ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে। তাহলে লিথিয়ামের পরে মৌলটা গেছে বেরিলিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরা কি হবে, +2, এরা হচ্ছে +2। এরা দুইটা করে একটা একটা করে ইলেকট্রন ত্যাগ করলে এর অষ্টক পূরণ হবে, এরা দুইটা করে ইলেকট্রন ত্যাগ করলে অষ্টক কি হবে, পূরণ হবে। আর 17 নম্বর গ্রুপের মূল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কি করবে, একটা করে ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। এরা কি একটা করে ইলেকট্রন কি করবে, গ্রহণ। এটা হচ্ছে গ্রুপ 1, এটা গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2, আর এটা হচ্ছে গ্রুপ 17। তাহলে গ্রুপ 1 এর মৌলগুলো একটা ইলেকট্রন ত্যাগ করবে। গ্রুপ 1 এর মৌলগুলোকে বলে ধাতু, ক্ষার ধাতু। গ্রুপ 2 এর মৌলগুলো বিদ্যুৎ ক্ষার ধাতু, আর গ্রুপ 3 এর মৌল 17 এর মৌলগুলোকে বলে হ্যালোজেন মৌল। তো এই ক্লাস এতটুকু, এই দুইটা ক্লাস করে ইনশাআল্লাহ আমরা সব প্রশ্নগুলো পারবো। এরপরে তোমরা বাসায় বাকি রিভিশন দিবে, ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে।